আসসালামু আলাইকুম। এনসিপি নষ্ট নয়, ধ্বংস হয়ে গেছে। এনসিপি যেদিন নিজেরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হলো, রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করলো, নিজেদেরকে রাজনৈতিক একটি সংগঠন হিসাবে জনসম্মুখে তুলে ধরল, ওই দিনই আমার এই ভিডিওটি তৈরি করা। এখন যৌবনের তারুণ্য দিয়ে, যৌবনের যুবশক্তি দিয়ে যুদ্ধ করা যায়, লড়াই করা যায়, সংগ্রাম, বিপ্লব, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যায়। সেটা হচ্ছে যৌবনের তারুণ্য দিয়ে। কিন্তু যৌবনের মেধা দিয়ে সবসময় সঠিক পথ, দিক নির্দেশনা পাওয়ার মতো পরিপক্ক বোদ্ধা মস্তিষ্কের যেমন দরকার, তেমনি তাদের পক্ষে আন্তরিক কিছু মানুষের সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে, যেটা দৃষ্টিগতভাবে দেখা যায়। আমি দুইটা উদাহরণ দেব। একটা হচ্ছে হামাস যে ঘটনাটি ঘটিয়েছিল, তার ফলশ্রুতিতে আজ ফিলিস্তিনি ধ্বংসের পথে। শুধু হামাস নিজেরা এককভাবে সিদ্ধান্ত না নিয়ে তারা যদি বহির্বিশ্বের সাথে, শক্তিশালী কোনো রাষ্ট্রের সাথে কথা বলতো, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ, আক্রমণ পরবর্তী যুদ্ধের জন্য অস্ত্র কোথা থেকে কিভাবে সাহায্য আসবে, সব পরামর্শ করার পরে আক্রমণে যেত, হয়তো আরও হামাসের যুদ্ধে সাফল্য আসত। ঠিক তেমনি এনসিপি তাদের যেখান থেকে শুরু, ছাত্র বৈষম্য নিয়ে শুরু, শেষ হয় সরকার পতন নিয়ে। তারুণ্যের বাহবা, স্টুডেন্ট পাওয়ার বলেন, স্টুডেন্ট পাওয়ার একক নয়, যুব পাওয়ার, সাধারণ মানুষ যার ভিতরে ঢুকে গিয়েছিল আন্দোলনের ভিতরে, সেটার একত্রিতভাবে বাহবা নেওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ নিতে যাওয়াটা যেমন ভুল হয়েছে, তেমনি একে একে কিভাবে অভ্যুত্থানের বিপ্লবকে ধ্বংস করা হয়েছে এবং এনসিপি নামক একটি সংগঠনকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে পুরা বাংলাদেশ বা জাতির সামনে থেকে, আমি একটু একটু করে বর্ণনা দিচ্ছি। প্রথমত, যে গণ অভ্যুত্থান হলো, বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরা শাসককে দেশ থেকে বিতাড়িত করা হলো, একটি দানব সংগঠন, রাজনৈতিক সংগঠনকে রাতারাতি কিভাবে দেশ ত্যাগে বাধ্য করা হলো, হাইটে চলে গেল তারা, যে কোনোভাবেই তারা তাদের আত্মরক্ষার থেকে ক্যামোফ্লেজ করে রাজনীতির মাঠ থেকেই সরে গেল ধীরে ধীরে। এই সময় যে কয়েকজন নেতার সামনে ছিলেন, তাদের নেতৃত্ব দেওয়ার মতো, তাদেরকে সংগঠিত করে সময় উপযোগী, যুগ উপযোগী করে কোনভাবে পদক্ষেপ নিয়ে কোন পথে হাঁটা যায়, তাদের কি কোনো অভিভাবক ছিল? তারা নিজেরা অভিভাবক হয়ে পড়েছিলেন। তাদের তারুণ্যের যে যুবকদের যে শক্তি, স্টুডেন্টদের যে শক্তি, সেটা তারা সম্পূর্ণভাবে ব্যবহার করেছে এবং যুবকদের সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে। কিন্তু মেধাবীদের যুদ্ধে তারা সম্পূর্ণভাবে হেরে গেছে। মেধার কাছে তারা হেরে গেছে, পরাশক্তির কাছে হেরে গেছে। দৈবিক যে স্বৈরা শাসকের দেব মূর্তি তাদের ছায়া করে রাখার কথা ছিল, তাদের কুটচালের কাছে তারা হেরে গেছে। এনসিপিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কিভাবে? প্রথম ঘাড়ে ধাক্কা হলো সেই দিন 8 তারিখে, যেদিন ঘাড়ে ধাক্কাতে নিয়ে বঙ্গভবনে নিয়ে গিয়ে তাদের শপথ করানো হলো। আমি ওই দিনই বলেছিলাম, বঙ্গভবনে কেন? শপথ তো হবে যেখানে মুগ্ধ মরেছে, যেখানে আবু সাইদ মরেছে, যেখানে ইয়ামিন মারা গেছে, সেই সব জায়গাতে শপথ হবে। বঙ্গভবনে কেন? যার বিরুদ্ধে লড়াই, তার কাছে যেয়ে তার হাতের নিচে হাত রেখে শপথ নেওয়া,
এই ছিল প্রথম গলায় ধাক্কা এনসিপির জন্য। দ্বিতীয় গলায় ধাক্কা হলো এদেশের যারা দুর্বৃত্ত করে রাজনীতি করে, পুরাটাই ঘুষ দুর্নীতির ভিতরে, প্রশাসন থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, রাজনৈতিক অঙ্গন, তারা বোয়াল, বড় বড় বোয়াল, রাঘব বোয়াল বলে, তারা সবাই দেখলো যেই বর্তমান যে প্রেক্ষাপট, এটা যদি বজায় থাকে তাদের ছেলে মেয়ে অসহায় হয়ে পড়বে। তাদের যে বিদেশের ধন সম্পদ সব যদি ফিরিয়ে আনা হয়, আমাদের কাছে যে অবৈধ সম্পদের পাহাড় তন্ন তন্ন করে খুঁজে যদি বের করে নেওয়া হয়, সাধারণ মানুষের ভিতরে বিলিয়ে দেওয়া হয়, আমাদের এই অসহায়ত্ব বরণ করতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করে খাবে? তারা নিজেরা গোপনে পরামর্শ করে এই ছাত্র বৈষম্য আন্দোলনকে একটি রাজনীতির ভিতরে, একটা টিউবের ভিতরে, একটা খোয়ারের ভিতরে, একেবারে একটা ব্যাগের ভিতরে করে প্যাকিং করে রাজনীতির ভিতরে আস্তে করে ঠেলে দেওয়া হলো। পুরা ছাত্র বৈষম্যর আন্দোলনের যে চেহারা, সুরত, যে ধরনের কনসেপ্ট, তাদের উদ্দেশ্য, যে মাঠ দখলের, যে তারুণ্যের যে অভিযান, সমস্ত কিছুকে একেবারে পুরা আস্তে 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 একটি স্যাটেলাইট উড়ার সময় যেমন এক এক পর্বে যে সে খোলস বদলাইতে থাকে, এক একটা জিনিস ছুঁড়ে ফেলতে থাকে, ভিতর থেকে বের হইতে থাকে, অথবা কলার যে কোয়া আপনারা দেখেছেন, খোলস ছুঁড়ে যেতে থাকে আর কলা বের হইতে থাকে, ঠিক সেইভাবে একটি রাজনৈতিক দলের আকিদায় যখন তারা ঢুকে গেল, পুরা তাদের এই বিপ্লবের মোটিভ থেকে পুরা ধ্বংস হয়ে গেল। বিপ্লবকে পুরা জীবন্ত কবরে পরিণত করা হলো রাজনৈতিক অঙ্গনে গিয়ে। এদের উচিত ছিল আরও মিনিমাম 10 বছর এদের নামই থাকতো, এই সংগঠনের নামই থাকতো ছাত্র বৈষম্য আন্দোলন, এই নামেই সংগঠন চলতো, দীর্ঘস্থায়ী হতে হতো। তাহলে তাদের ছায়াতলে, তাদের আদর্শে, তাদের কথায় যে মুগ্ধতা ছিল, তাদের বাণীতে যে আকর্ষণ ছিল, সেটার ভিতর থেকে 10 বছর ধরে তারা আরও ছাত্রদেরকে তাদের ভিতরে এন্ট্রি করাতে পারতো, ভালো ভালো ছেলে পেলে তৈরি করতে নিতে পারতো, যেটা জামাত তৈরি করে নাই। ঠিক সে কীভাবে তৈরি করে নিয়ে নিজেরা আরেকটু ভারী হতো রাজনীতির অঙ্গনে, তাদের পদার্পণটা মানুষ দেখতো, জাতি বুঝতো। তারপরে যদি তারা চাহিদা মতো সময়ে রাজনীতির ভিতরে আসতো বা রাজনৈতিক দল সংগঠন করতে, সেটা হয়তো স্থায়ী। কিন্তু এটা তাদের দ্বিতীয় ঘাড়ে ধাক্কা দিয়ে রাজনীতির ভিতরে দাঁড়িয়ে পাঠিয়ে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। তখন থেকেই প্রচুর ছেলে পেলে, প্রচুর অভিভাবক হতাশ হয়ে তারা তাদের মনের ব্যথা কষ্ট নিয়ে ফিরে গেছে যার যার ঘরে, যার যার বিদ্যালয়ে। তৃতীয় ঘাড়ে ধাক্কা হলো ঘোষণা। আপনার জুলাই যে ঘোষণা, সেটা যে পড়বে, যে দেখবে, চরমভাবে হতাশ হবে। এবং কাদের নিয়ে, কি বক্তব্য নিয়ে এই ঘোষণা পাঠ হলো। এখন যে প্রেক্ষাপট থেকে জুলাই আগস্ট সৃষ্টি হলো, সেই নেতাদের আসন কোথায় হবে, তারা কোথায় বসবে? তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ করা যেত, যেমন সাংবাদিকদের জন্য থাকে বা ভিআইপিদের জন্য থাকে। না, তাদের জন্য কোনোভাবেই আলাদা কোনো কিছুই করা হয়নি। তাদের নিয়ে আলাদা একটি পাতা বা কলামও লেখা হয়নি। এক লাইনে শুধু সেরে দেওয়া হয়েছে আন্দোলনের নিহতদেরকে বীর, জীবিতদেরকে আইনি সুরক্ষা। এটা কোনো কথা না। পৃথিবীর বহু ঘোষণা পরে যে কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে সাধারণ জনগণ বা যে সরকার ক্ষমতায় আসছে, এটা কোনো একবার সম্পূর্ণ একটি ধোঁকা, চরম ধোঁকা। এই হলো তৃতীয়বারের মতো ঘাড়ে ধাক্কা দিল এনসিপিকে। এনসিপি বলতে মানে সামগ্রিকভাবে ছাত্র বৈষম্য আন্দোলনকে। ছাত্র বৈষম্য আন্দোলন কতটা ক্ষীণ এবং নুজ্জ ধ্বংস হয়ে গেছে, এটা তার আরও একটি দৃষ্টান্ত। তাদের উপস্থিতির দিকে তাকালে বোঝা যায় নাহিদ কীভাবে দাঁড়িয়েছিল, একেবারে অসহায়ভাবে, যেন হাত পা বেঁধে, মুখ বেঁধে, চোখ বেঁধে তাকে ওখানে কাঠ পুতুলের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুধু আমার বাংলাদেশের যে সভাপতি সাহেব, উনি প্রথম নাহিদকে কাছে ডেকেছিলেন, অর্থাৎ উনি প্রথম থেকে নাহিদদের সাথে ছিলেন, মাঠে ছিলেন, অভিভাবক হিসাবে কাজ করলেও
শেষতক হয়তো তার এই উপদেশ বা তার কথা সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছায়নি। এই জন্যই মনের বিরহে, মনের কষ্টে তাদের যে অবজ্ঞা, যাদের জন্য বিএনপি বা অন্য কেউ এত বড় মাঠে লম্বা লম্বা কথা বলছে, তাদের যে অবজ্ঞার দৃষ্টিতে ন্যাক্কারজনকভাবে এইসব স্থানে অবজ্ঞা করা হয়েছে, এই মনোকষ্টেই যে যাই বলুক না কেন, মানুষের আবেগ আছেই, মানুষের মনোকষ্ট, দুঃখ, বেদনা, রাগ, এগুলো মানুষের জীবনের জেনেটিক্যালি বৈশিষ্ট্য, এগুলো থাকতেই হবে, থাকবেই, না থাকলে সে সম্পূর্ণ মানুষ হতে পারবে না। তারা তাদের মনোকষ্ট নিয়েই কক্সবাজারে চলে গিয়েছিলেন, হয়তো বলতে পারেননি, বলার মতো জায়গা ছিল না, যাকে বলার জন্য নিয়ে এসেছিলেন তিনি এই চাপ নিতে পারেননি, তারা ক্ষমতায় যাননি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশকে সংস্কার করার জন্য। কিন্তু সেই দুষ্টু গরুগুলো, যারা দুর্নীতির নষ্ট কুয়ার ভিতরে, তারা কিভাবে ভালো কিছুর আশা করে? তারা তো দেবে নাই সংস্কার করতে। আর ছাত্র বৈষম্য যদি মাঠে শক্তিশালী অবস্থান করে থাকতো, তাদের শক্তি মাঠে প্রদর্শন করতে থাকতো এবং সরকারকে দিয়ে সংস্কার করানোর চেষ্টা করতো, সেটা হতো। কিন্তু ছাত্র বৈষম্য তো কৌশলে ধ্বংস করে দিয়েছে, শক্তিকে ধ্বংস করে দিয়ে এনসিপির মতো একটা বোতলে তৈরি করে সিপি মেরে দিয়েছে বোতলে। ওরা মাঠে কোনো শক্তি প্রদর্শন করার মতো কোনো ক্ষমতা নেই ওদের। তখন সেই চরিত্রগুলোই তো আবার তাদের শক্তি প্রদর্শন করেছে মাঠে। এই কাছে হেরে গেছে। ছাত্র বৈষম্যর যে শক্তি, সেটাকে কৌশলে ধ্বংস করা দেওয়া হয়েছে এবং সেই অপশক্তির ছায়া, অপশক্তির দ্বিতীয় মূর্তি আবার এই দায়িত্ব নেওয়া সরকারের ঘাড়ে, কাঁধে, গলায়, বুকে শক্তিশালী অবস্থান নিয়ে চেপে ধরেছে, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই করতে পারেনি। সম্পূর্ণভাবে অসহায়ত্বের মতো তারা সেফ একটা এক্সিট চাচ্ছেন, তারা এই বিরক্তির ভিতরে থাকতে চান না। কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে শক্তি গড়ে উঠেছিল, সেটা মাঠে থাকলে রাজনৈতিক নেতা হিসাবে যারা মঞ্চস্থ হয়েছেন, তারা অনেক পিছনের সারিতে থাকতো। এই হলে তারা তৃতীয় ঘাড়ে ধাক্কা খেয়ে সরে চলে গেছে। চতুর্থ সম্পূর্ণ ঘাড়ে ধাক্কা না, পুরো লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছে সকল জায়গা থেকে, একেবারে পুরা জায়গা থেকেই। সেটা হলো নির্বাচন ঘোষণার মধ্যে দিয়ে। এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় একটি অংশ আছে, অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করে একটি স্থিতিশীল জায়গায় রেখেছে, একটি দেশের জনগণের জন্য যেটা শান্তির জায়গা, সেই জায়গাটাই দ্রব্যমূল্য সহনীয় বলেন, আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের একটি জায়গার ভিতরে রাখার, এইখানে 100% সফলতা। কিন্তু রাজনৈতিক যে অস্থিতিশীলতা, এদেশের যে শয়তানগুলো, দুষ্ট গরুগুলো, সে হচ্ছে শিং দিয়ে গুতাগুতি, এইটা কন্ট্রোল করতে পারেনি। শুধু একটাই ভুলের জন্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন কেন এনসিপিতে পরিণত হলো? ছাত্র বিরোধী আন্দোলন যেটা নিয়ে যে বৃহত্তর শক্তি তৈরি হয়েছিল, সেটা যদি মাঠেই থাকতো, তাহলে দেশের অভ্যন্তরেও আইন শৃঙ্খলা ক্ষেত্রেও সরকারের ভালো একটি রেজাল্ট সাধারণ মানুষকে দেখাতে পারত। এক জায়গায় ভুল করে আর এক জায়গায় সফলতা আনতে গেলে হবে না। ধোঁকার ভিতরে এনসিপি পড়েছে, ধোঁকার ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের যারা লেয়াজুতে ছিলেন বা যারা এর কলকাঠির ভিতরে ছিলেন, তাদের আরও একটি ভুল। সম্পূর্ণভাবে এনসিপি নামে একটি যে সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন তো হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, হবেও না। সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের ভিতরে প্রত্যেকটা লোক বিচ্ছিন্ন হয়ে যাবে, একেবারে ধ্বংস। এবং তারা যে ছাত্র বৈষম্যর ভিতরে ছিল, আন্দোলনের ভিতরে ছিল, বা এনসিপির নেতা এটা বলতে ভয় পাবে, বলবে না, হয় খুন হয়ে যাওয়ার ভয়ে, মবের আওতায় চলে আসার ভয়ে, অথবা পরবর্তী সরকারের আইন শাসনের যে ব্যবস্থা থাকবে তাদের ভয়। তারা বরাবরই
বাংলা কথায় দাবরের উপরে থাকবে, দৌড়ের উপরে থাকবে, ঘর ছাড়া হয়ে থাকবে। এমনও হইতে পারে এদেরকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য বা অভ্যুত্থানে থাকার জন্য রাষ্ট্রদ্রোহী মামলায়ও আজীবন জেলে পৌঁছতে হইতে পারে, শুধু একটি ভুলের কারণে, যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনকে এনসিপিতে রূপান্তরিত করা। এখন একটাই সুযোগ আছে, নির্বাচন রুখতে হলে তাদের তো পা নেই, তারপরে খুরা পায়ে লাথি মারার একটি সুযোগ। জামাতের সাথে, হেফাজতের সাথে, চরমোনাইয়ের সাথে নিজেদের একটি বোঝা যতটা ছাড় দিয়েই হোক একটি জোট গঠন করে, নির্বাচনে তো নয়, নির্বাচনের বাইরে থাকা, আমি গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছি না, কিন্তু নির্বাচনকে বিলম্বিত করে আরও কিছু করার অপকৌশল হয়তো এরা নিতে পারে, এ ধরনের একটি কাজ করতে পারে, কিন্তু তাতে কাজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু এনসিপি যে ঘাড়ে ধাক্কা খেয়েছে এটা নিশ্চিত। আসসালামু আলাইকুম।